মানুষ যেটা চায় সেটা কি সবসময় পায়, তবু মানুষ চেষ্টাটুকু করে যায়। সকালবেলায় দেখো ঘুম থেকে উঠে মেয়ের টিফিন রেডি করছি, মেয়েকে স্কুল দিয়ে আসবো। রাধে রাধে বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমরাও বাড়িতে সবাই ভীষণই ভালো আছি। জানি তোমরা অনেক কমপ্লেন করতে পারো আমাকে, কারণ অনেকদিন ব্লগ দিইনি মাঝে আমি। তো আমার একটু প্রবলেম হচ্ছিলো। কিসের প্রবলেম বলো তো? আমার চ্যানেলটা একটু প্রবলেম হচ্ছিলো, তার জন্য ভিডিও ছাড়তে পারিনি। ভিডিও ছাড়তে পারিনি বলাটা ভুল হবে, ভিডিও ছেড়েছিলাম, কিন্তু আমার ওই যা দেওয়ার যে ছেলে অন্নপ্রাশন গেল, তো ওর অন্নপ্রাশনের ব্লগটা আমি কালকেই ছেড়েছিলাম, ইভেন পরশু দিনকেও ছেড়েছিলাম। দেখলাম এই ভিডিওটাতে আমাকে SMS দিচ্ছে বারবার যে এই ভিডিওটা দিলে অনেক প্রবলেম হবে। তো কেন প্রবলেম, কোনো ইস্যু দেখায়নি, কিন্তু কেন জানি না দুবার ভিডিওটা ছাড়ার পরেও তারা আমাকে প্রবলেম দেখাচ্ছে। তো ওই ভিডিওটা তো হোল্ড হয়ে রয়েছে, ওটা আমি আবার প্রথম থেকে এডিট করে অন্য একদিন তোমাদের সাথে শেয়ার করব। তার আগে এই যে আজকের ব্লগটা ওই জন্য তোমাদের সাথে শেয়ার করে ফেললাম। ভাবলাম যে আজকের ব্লগটা শেয়ার করে ফেলি। আগের দিনের যে ব্লগটা, মাঝে দুদিন আমি ভিডিও করিনি, ভিডিও ক্লিপই তুলিনি। দেখছি যে ব্লগ ছাড়লে ওটা হচ্ছে হোল্ড করেই রাখছে আমার ইউটিউবের ওখান থেকে। তো তার জন্য হচ্ছে আমি দুদিন ভিডিও ছাড়তে পারবো না বলে ভিডিও বানাইও নি। যাই হোক, আজকে মোটামুটি ঠিক হয়েছে ওর জন্য। আর কালকে আমি রিকোয়েস্ট পাঠিয়েছিলাম যে এরকম প্রবলেম হচ্ছে, কেন ভিডিওটা ছাড়ার পরও বারবার কেন ভিডিওটা অফ হয়ে যাচ্ছে। তো তারপর ওরা বলে এই ভিডিওটাতে ইস্যু আসবে, এই ভিডিওটা ছাড়া যাবে না। কিন্তু বিশ্বাস করো বন্ধুরা, ওটা কিন্তু নর্মাল ডেইলি ব্লগ আমি যেরকম ছাড়ি, সেটা একটা স্পেশাল ডে যে অন্নপ্রাশনের ডেইলি ব্লগ, সেইটাই। কেন যে প্রবলেম হবে আমি বুঝতে পারছি না, সেটার কারণ কি। যাই হোক, আর সে কথা ভেবে চিনতে লাভ নেই। তোমাদের সাথে তো ভিডিও শেয়ার করতেই হবে, মাঝে মাঝে গ্যাপ পড়ে যাচ্ছে। প্রত্যেকবার প্রতিশ্রুতি দিচ্ছি যে হ্যাঁ আমি ডেইলি ব্লগ দেবো, তারপরেও আমি ফাঁকি বাজে আমি, জানো তো। তো কিছু কিছু টাইমে না এত শরীরটা দিতে চায় না, ওর জন্যই হচ্ছে দেয় না, তার জন্য অনেক সময় আমি একটু স্কিপ করে যাই। তো এইদিকে দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমি অনেকটা এগিয়ে চলে আসলাম। আর আজকে প্রচুর কাজ আছে। সকালবেলা ঘুম থেকে উঠেই না মেয়েকে স্কুল তো দিয়ে আসলাম। আর এই যে রান্নাঘরটা তো পরিষ্কারই ছিল, শুধু এক ঝুড়ি যে বাসন, এগুলো এখন জায়গায় রেখে দেবো, আর হচ্ছে রান্না করব। আজকে রান্নাটা আগে করব, তারপরে হচ্ছে ঘরে কাজ বসাবো, বাসি কাজ সেরে বিছনার ঘর ঝাড় দিয়ে রান্নাঘরে সে রান্নাটা সেরে তারপর কাজ করবো। প্রচুর কাজ রয়েছে, কারণ মেয়ে স্কুল থেকে সে খেতে চাইবে। রান্নাটা করা থাকলে ওই স্কুল থেকে আসার পর স্নান টান সারিয়ে হচ্ছে আমি খেতে দিয়ে দিলাম, তারপর ও টিভি দেখলো, আমি কাজগুলি করলাম। এটাই চিন্তাধারা করেছি। কালকে রাত্রিবেলা এরকমই চিন্তাধারা করে গেছিলাম, যে চিন্তাধারা করেছিলাম যে কোনটার পর কোন কাজটা করলে আমার সুবিধা হবে। তো সেই অনুযায়ী পরের দিনকে হচ্ছে আমি লেগে পড়লাম সংসারের কাজে। ঘর দুটো অনেক দিন ধরে নোংরা হয়ে রয়েছে না তো, কিন্তু পরিষ্কার করবো করে সময় উঠাতে পারছি, সময় গুছাতে পারছি না, কারণ অনেকটা সময় লাগবে। তো ওটার জন্য যদি 1 ঘন্টা সময় হতো হয়ে যেত। আজকে জামা প্যান্ট ভিজেছি 2 বালতি। যার ছেলের অন্নপ্রাশনের পর থেকে এই পর্যন্ত কাচিনি, জানো তো। জামা প্যান্ট পরছি আর জমিয়ে রেখেছি। কেন যে কিসের জন্য, কোনো না কোনো প্রবলেম আসছে, কাচ্ছি না এই জন্য। তো ওদিকে দেখো, কালকে আমার হাজব্যান্ড রুই মাছ এনে দিয়েছিল, তো রুই মাছ আছে, রুই মাছের ঝোল করবো আলু দিয়ে। আর আমার মেয়ে স্কুল যাওয়ার সময় বলে গেছে, মা আমার জন্য একটু আলু ভেজে রেখো, ঘি দিয়ে ভাত খাবো। কি কাজ তোমাদেরকে বলছি, ফ্রিজটা পরিষ্কার করতে হবে, আলমারিটা একটু গোছাতে হবে, কিন্তু আলমারিটা যে গোছাতে পারবো কিনা বলতে পারছি না। তারপর পায়খানার মতন দেবো, ঠাকুরের বাসন তেঁতুল দিয়ে মাজবো, ঘর ভালো করে পুজবো, এইগুলি প্রচুর কাজ আছে।
তো ওর জন্য হচ্ছে এত কাজ আছে, ঘরে ঝুল টুল ছেড়ে ঘর পুরো পরিষ্কার করবো, তো তার জন্য হচ্ছে আর মনে হয় না আজকে মানে আলমারিটার ধরা হবে। যাই হোক, এদিকে দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমার বাসনটা মানে রান্নাটা অলমোস্ট ডান। আর এই যে বাসন বেরিয়েছে, এই কটা বাসন কটা মেজে রান্নাঘরটা পুরো পরিষ্কার করে এখন চলে যাবো ঘরে। মেয়েকেও আনতে যেতে হবে, তার আগে ওই জন্য কাজ যতটা পারছি করে যাচ্ছি। এখনও মেয়েকে আনতে যেতে 40 মিনিট খানিক বাকি আছে। তো ভাবলাম বাসনটা মাজার পর আমি একটু ডাস্টিংগুলি করে নিই। যেমন আয়নাটা একটু পোছা দরকার, মনা গিয়ে ধরে তো একটু ছাপ পড়ে যায়, তো সেগুলো না পুষলো না দেখতে ভালো লাগে না। তো ওই যে রান্নাঘরের কাজ বা সেরে এই যে চলে আসলাম মানে ফ্রিজের সামনে, ফ্রিজটা পরিষ্কার করে নিচ্ছি। আর জানো তো বন্ধুরা, আলমারিতে মানে অনুষ্ঠানের দিনকা মানে ছেলের অন্নপ্রাশনের দিনকা একটা জামা প্যান্ট নিয়েছি, বের করেছি, পরেছি, উল্টাপাল্টা করে রেখে দিয়েছি। তো ইচ্ছে করে কিছুটা গাফলিতে করেও গুছাচ্ছি না, কেননা আর 1.5 মাস কি 2 মাস পরে আমি শিফট হব, তখন তো আলমারিটা আমার সব কিছু টোটালি গুছাতে হবে। তো ওই জন্য এখন আর কিছু হাত দিচ্ছেন সেরকম একটা হবে। তো যাই হোক, ওই জন্য এখন একটু ভাবছি এখন ধরবই না, একেবারে মার বাড়ি গেলেই না যেগুলি গুছাবো। কালকে হাজব্যান্ড ওই লঙ্কা, টমেটো, লেবু এইসব কিছু কিছু সবজি ভাজা করে দিয়েছে, বিনস, তারপরে হচ্ছে কড়াইশুঁটি, তো সেগুলো জায়গায় রেখে দিচ্ছি। এই যে ট্রে দুটো ধুয়ে নিয়ে আসলাম, আর দেখি কড়াইশুঁটি আর বিনসটা এক জায়গায় রাখলাম, আর হচ্ছে একদিকে টমেটোগুলি রাখলাম। কিছু মানে আমাদের এখানে একটা সবজিওয়ালা আসে, ওই সবজিওয়ালাটা আসলে কিছু সবজিও কিনে রাখতে হবে। ঘরে খেয়ে সেরকম একটা সবজি নেই, শুধু বিনস, কড়াইশুঁটি আর টমেটো আছে। তো তারপরে লঙ্কাও এনেছিল, লঙ্কার বোটাগুলি ছাড়িয়ে লঙ্কার ডিব্বার মধ্যে রেখে দিলাম। যে এখন আর বাকি আছে 15 মিনিট। তো এই যে তাকগুলি, ওয়ার্ড্রপের উপরে জিনিসপত্রগুলি, এগুলি ডাস্টিং করে নিচ্ছি। একটা কাপড় হালকা জলে ভিজিয়ে তারপরে পরিষ্কার করছি, যেন ধুলোগুলি উড়ে যেন আর একটা জিনিসের মধ্যে না পড়ে, তার জন্য। তো যখনই আমি ঘরে যেগুলি ডাস্টিংয়ের কাজ আছে সেগুলি করি তখন যে কাপড়টা দিয়ে করি, কাপড়টা একটু ভিজিয়ে নিই, তাহলে সুন্দর পরিষ্কার হয়। উড়ে গিয়ে আর একটা জিনিসের মধ্যে পরে ওটাও নোংরা হয় না, এরকম তার জন্যে। তো এরকম ছোটো ছোটো টিপস ফলো করে আমি আমার সংসারটাকে গুছিয়ে রাখার চেষ্টা করি, কতটা পারি জানি না, তবে চেষ্টা করি। তো এই যে এই মুহূর্তে যারা আমার নতুন বন্ধুরা দেখছো, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো তোমরা। তো তোমাদের অনেক অনেক সাপোর্ট চাই গো, না হলে আমি তো এগোতে পারবো না, তোমরাই আমার সব কিছু। তো যাই হোক, একটা প্ল্যাটফর্মে এসেছি, এই যে ইউটিউবে জার্নিতে এসেছি। মানুষ তো অনেক রকম স্বপ্ন নিয়ে আসে, তাই না বলো? কেউ যদি বলে না আমি এমনি সময় আমার অঢেল, তার জন্য আমি এগুলি ভিডিও করি, ডেলি ব্লগ করি, তো এটা বলাটা মানে ভুল হবে। মানুষ কিছু স্বপ্ন দেখে একটা জায়গায় আসে, না আমার এইটা করবো, ওটা করবো, তার জন্য আমাকে এই জায়গাটায় কাজ করতে হবে। তো সেরকমভাবে আমিও অনেক স্বপ্ন নিয়ে এই ইউটিউব প্ল্যাটফর্মে এসেছি, কাজ করছি। তো জানি আমার গাফিলতি হচ্ছে, প্রচুর গাফিলতি হচ্ছে, মানে পার ডে আপডেট দিতে হয়, তো সব কিছু নিয়েই আমার অনেকটা গাফিলতি হচ্ছে। তবে চেষ্টা করি গো সবসময় যে হ্যাঁ তোমাদের সবসময় রেগুলার ভিডিও দিতে বা আমার চ্যানেলটাকে মেনটেন করতে, কিন্তু কিছু কিছু টাইমে না হয় না, জানো তো। তো যাই হোক, মেয়ের পড়া আছে, মেয়ের স্কুল, সবাই করে, তাও বলবে যে সবাই তো করে, তারপরেও তো করে চ্যানেলের কাজ। হ্যাঁ, হয়তো আমার নিজেরই গাফিলতি ব্যাপারটা। ফার্স্ট কথা, একটাই রুম, তো রাত্রিবেলা মেয়ে ঘুমাচ্ছে, আওয়াজ করছে বা কথা বলছে, ওগুলোতে ভীষণই প্রবলেম হয় ভয়েস ওভার দিতে। তো ওই কিছু কিছু ক্ষেত্রে আমি ভিডিও তখন ভয়েস দিতে পারি না, তার জন্য তখন কি ভিডিওটা তোমাদের সাথে পরের দিন আবার শেয়ার করতেও পারি না। যাই হোক, এদিকে দেখো আমি ওয়ার্ড্রপের উপর পুরোটা ডাস্টিং করে, এই যে এখন খাটটা হচ্ছে ডাস্ট মানে ধুলোগুলো সব একদম মুছে পরিষ্কার করে নিচ্ছি। আর ওই পাশে চুড়োটা হয়ে গেছে, আর এই পাশে চুড়োটা এখন করছি। তো আর এখন ফটোগুলি করে নেবো, আমাদের যে 2-1টা ফটো আছে, ফটোগুলি করে নেবো। তো এই ফটোর যে দেওয়ালটা, এটা না ভীষণ নোংরা রয়েছে, ক্যামেরায় হয়তো বোঝা যাচ্ছে না। মানে আমার মেয়ে এত লিখে ওটাকে একদম বোর্ড বানিয়ে ফেলছে, স্কুলের বোর্ড, তার জন্য। এখানে দেখো আমি আর একটা কাপড় নিয়ে হচ্ছে এইগুলি একটু পুছে নিচ্ছি ভালো করে। আর এই যে দেখি টুনি লাইটটা খুলে গেল, তো এটাকে না আবার সেট করতে হবে। থাক, এখন আর করবো না, যখন স্নান টান করবো বিকালবেলা করবো। কিছু আয়রন করারও জামা প্যান্ট আছে, জানো তো, জানি না কতটা কি করতে পারবো। কেননা মেয়ে যখন হয়, মেয়ে তো সিজারে হয় আমার,
তো তা ওই যে ইঞ্জেকশনটা দিয়েছে, ওই ইঞ্জেকশনের জন্যই না প্রচুর পরিমাণে ভারী কাজ করলে আমার গা তো ভীষণ ব্যথা হয়, স্পেশালি হচ্ছে শিরদাঁড়ার ওইখানটা খুব ব্যথা করে কোমরে। তো ওই জন্য মনে হয় না করতে পারবো আজকে আয়রনটা। দেখি যদি কালকে হাজব্যান্ড ভিডিও করে তখন ওকে করে দেবো যেটা লাগবে, তারপর কালকে ও বেরিয়ে যাওয়ার পর করবো। তো এই যে আমার সব থেকে পছন্দের স্ট্যান্ড, এই স্ট্যান্ডটা দেখছি ধুলো পড়েছে, তো যদি ওপেনলি থাকে এটা ধুলো তো পড়বেই, রাস্তার পাশে ঘর, তো ওই জন্য এই স্ট্যান্ডটাকে এই যে পরিষ্কার করে নিলাম। একে দিয়েই তো আমার সব কিছু কাজ চলে, তাই না? তোমাদের সাথে যে ভিডিওগুলো ভালো ভালো ক্লিপগুলি তুলি তার তো এর দ্বারাই তো তুলতে হয়, তো একে তো একটু যত্ন করতে হয়, তো ওই জন্য একে পুছে টুছে একদম জায়গায় রেখে দিলাম। তারপরে দেখো এই যে মেয়েকে নিয়ে, এই যে মেয়ের স্কুলের সামনে একটা পার্ক আছে, তো সব বাচ্চারা পার ডে এখানটায় খেলতে আসে পার্কে, একটু এই যে দোলনা টোলনা চড়ে ঠরে। তো মনাকো আগে প্রায় সময় নিয়ে এসতো, তোমরা হয়তো পার্কটা চেনো, দেখেছো আমার এই ব্লগে। তো এই যে মনা সে পার্কে নিয়ে এসে মনা একটু চড়ছে, তো ওকে বললাম তাড়াতাড়ি চড়ো, আমি বাড়িতে প্রচুর কাজ আছে। তো আমাকে তো বলছে কেন মা, তোমার কি কিছু হয়েছে, তোমার কি মন খারাপ? তখন আমি বললাম না না। বলছে তাহলে তুমি আমাকে কেন চড়তে দিচ্ছ না? তো আমি বললাম যে না, আমার বাড়িতে প্রচুর কাজ আছে, তো তার জন্যই হচ্ছে তোমাকে তাড়াতাড়ি করতে বলছি। যাই হোক, মেয়ের স্কুল থেকে আসার পর অনেকটা সময় কেটে গেছে, এর মধ্যে আমি ঘর মুছেছি, মেয়েকে খাইয়েছি, ঠাকুর বাসন মেয়েছি, তারপর হচ্ছে জামা প্যান্ট কেচে পায়খানা নতুন ধুয়ে স্নান করে মাথা ঘষে এই বেরোলাম। মোটামুটি 2 ঘন্টা 2.5 ঘন্টা পর আমি বাথরুম থেকে বেরোলাম। আর এই যে এখন হচ্ছে মাথা ঘষেছি, আজকে 4 দিন পর মাথা ঘষলাম। চুলটা এত রাফ হয়ে গেছিলো না, বলার মতো না। তারপর সিঁদুরটা পরে নিলাম, আর এখন একটু বোরলিং দিয়ে দিয়েছি ঠোঁটে, কেননা আমার সব থেকে মনে হয় কি জানো তো, যতই নামি দামি কোম্পানি হচ্ছে ভেজলিন বেরোক, অনেক লিপ বাম বেরোক, আমার মনে হয় বোরলিং ইজ দ্য বেস্ট। কেননা বোরলিং রাত্রিবেলা দিয়ে শোয়ার পর না একটা সকালবেলা ঠোঁটটা দেখে একদম সফট থাকে। এমনি আমার মানে ভীষণ স্কিন মানে ঠোঁটে ফেটে যায়, এত বিচ্ছিরি হয় বলার মতো না। বোরলিংটা দিলে দেখি মানে ভালো থাকে। তো এই যে মানে তেল মানে সিঁদুর টিপ পরে এই যে চলে আসলাম পুজো দিতে। এখন বাজে ওই 3:30। তো ঠাকুরকে আজকে এই যে অল্প ফুল ছিল, সেই ফুলটুক দিয়েই হচ্ছে ঠাকুরকে নিবেদন করে ঠাকুরকে পুজো দিয়ে নিচ্ছি। আর হচ্ছে এইকে ধূপকাঠি জ্বালাচ্ছি, একটা তুলসী মঞ্চে দেবো আর একটা ঠাকুরের সামনে দেবো। চলো এখন সারা ঘরে একটু কর্পূর জ্বালিয়ে আরতি করে নিই। তো আমার পিছনে আমার কিছু কিছু পছন্দ ঠাকুরের গান চলছে, এটা হনুমান চালিসা চলছে, তো এত ভালো লাগে বলার মতো। তোমাদের তো আগেও আমি শেয়ার করেছি যে আমার খুব পছন্দ এগুলি। মেয়ে এখন একটু এই একটু আগে ঘুমোলো মেয়ে, তো দেখছি খুসখুস করে কাশছে। দেখি বিকালে পড়তে দেওয়ার সময় ওই জন্য একটা কাশি ওষুধ আনতে হবে, মানে খুসখুস কাশি হচ্ছে। যাই হোক, মেয়ে ঘুমাক, ততক্ষণ এই পুজোটা দিয়ে এই যেমন আরতিটা দেখে আমি একটু আমার পেট পুজোটা করে নেবো। সকালবেলা এই যে মেয়েকে চাউমিন করে দিয়েছিলাম, একটুখানি চাউমিন ছিল সেটা আমি খেয়ে নিয়েছিলাম। তারপরে হচ্ছে অনেকটা খাটাখাটনি হয়েছে, এখন একটু খিদে পেয়ে গেছে। চলো এখন এই যে আরতি দেখানো হয়ে গেল, আর এটা এখন জায়গাটা রেখে শঙ্কটা ধুয়ে নেবো, তারপরে হচ্ছে খেতে বসবো। তার আগে এই যে একটা বড় কাজ রয়েছে, বললাম 2 বালতি ভিজিয়েছিলাম, কেজেছি। এখন তো 3:45 বাজে, তো ভাবলাম ছাদে গিয়ে আর লাভ নেই, এখানে মেলে দিই, কালকে সকালবেলা গিয়ে ছাদে গিয়ে মেলে দেবো। তো এই যে যেরকমভাবে পারছি যেন জলটা ঝরে যায়, কালকে সকাল ভোরবেলায় উঠে গিয়ে ছাদে সব জামা প্যান্ট মেলে দেবো। প্রচুর কেচেছি, তার মধ্যে এখনও 1 বালতি মনে হবে, বড় বালতির 1 বালতি কাঁচা এখনও মনে রয়েছে। নীলাদের কাজের দিদিটাকে না আমি আমি 2 মাসের জন্য ধরেছি, শুধু কাচার জন্য। তো দিদিটাকে বলেছি, দিদি তুমি আমাকে 2 মাসের জন্য একটু করে দিও শুধু কাচাটা, কেননা মেয়ের সামনের মাসে পরীক্ষা, ফেব্রুয়ারি মাসের 15 তারিখ থেকে। তো ওই জন্য ভাবলাম যে যেটা একটা কাচার জন্য লোক রাখি। আমার হাজব্যান্ড অনেক দিন ধরে বলছিল, কিন্তু আমি গায়ে লাগাচ্ছিলাম না যে টাকাটা অতগুলি টাকা বেরিয়ে যাবে, এরকম চিন্তাধারাই করছি। অ্যাকচুয়ালি আমাদের মধ্যবিত্ত ঘরের মহিলারা এইগুলি চিন্তা করে থাকে যে যতটা টাকা সেভিংস করা যায়, যতটা বাইরে না যায়, এটাই চিন্তা করি আমি। যাই হোক, দিদিটাকে বললাম যে তুমি আমাকে 2 মাসের জন্য আমার ঘরে শুধু কেচে দিও, বলো ঠিক আছে। টাকার অ্যামাউন্টের কথা কিছু বলা হয়নি। যাই হোক, কালকে আসুক, কালকে বলে দেবো। তো এখন হয়ে গেছে সন্ধ্যে, সবাইকে নিয়ে গুড ইভিনিং। আর এই যে আমি দেখলে কড়াইশুঁটি সাজালাম, একটু কাটাকুটি করলাম। তো মেয়ে কালকে বলছিল যে আলুর দম খাবে কড়াইশুঁটি দেয়, আর হচ্ছে লুচি মানে আলুর দম খাবে।
তো ওই জন্য হচ্ছে কড়াইশুঁটি ছুলে নিলাম। আর মানে হাজব্যান্ড কালকে কড়াইশুঁটি নিয়েছিল, ওটা দেখেই ও বলেছিল। তো আর মনাকে প্রত্যেকদিনই চলে এসেছি। আর আসার সময় একটু আলু নিয়ে এসলাম, ছোটো ছোটো আলু। হাজব্যান্ড আলু এনে দিয়েছে কালকে 4 কিলো, 4.5 কিলো। তো ওই আলুগুলি তো বড়ো, তো মেয়ে ছোটো ছোটো আলুদম খেতে হয়েছিলো, তো ওই জন্য ছোটো আলু নিয়ে আসলাম 1 কিলো। ওটার হাফটা এখন করব। আর ওদিকে মশলাটা করে তারপরে হচ্ছে কড়াইশুঁটি শাড়িটাই সব গুছিয়ে রেখে গেছিলাম, তোমার তো দেখালে আমি। আর এইটাই খাবারটা হচ্ছে ওই যে সেদিনকে খেলতে মানে আমার মেয়ের স্কুলের স্পোর্টস খেলা ছিল নিউটনে, তো ওখান থেকে দিয়েছিল। তো ওটা হচ্ছে আমি তার টিফিন দেওয়ার টাইমিং আগে বেরিয়ে গেছিলাম। তারপরে আমার যে ওকে যে পড়ায় ম্যাম, তো সেই ম্যাম হচ্ছে বললো যে টিফিনটা আমার কাছে নিয়ে যেও। তো এই যে আজকে 3 দিন হয়ে গেছে, তো ওই জন্য ওকে বললাম স্যান্ডউইচটা খেও না, স্যান্ডউইচটা ভালো নেই, তুমি যেই যে খাস্তাটা আছে এইটা ফুটি এগুলি খেও, স্যান্ডউইচটা খেতে হবে না। 3 দিনের তো ওই জন্য দিলাম না ওকে, আর আমি ওটা ফেলে দেবো। যাই হোক, এর মধ্যে একটা ঝুড়ি ভাজা আছে, মানে আর একটা ফুটি আছে, আর একটা খাস্তা, আর হচ্ছে একটা গোলাপ জামুন, এই টিফিন। আর একটা স্যান্ডউইচটা তো নষ্ট হয়ে গেছে। মনে একটু খাস্তা খেলো, তারপরে আমি হচ্ছে 1 গাল খেলাম। তবে না, এই খাস্তাটা আমার একদমই পছন্দ না। তাই হোক, তারপরে মনা দেখলাম খাস্তাটা খেলো, তারপরে খেলো ওই মিষ্টিটা। আমি একটু মিষ্টিটা একটুখানি খেয়েছি, আর ওই মিষ্টিটাও খেলো। যাই হোক, এদিকে মনা হচ্ছে এখন টিভি দেখছে, আর আমি হচ্ছে এই যে ছোটো আলুগুলি এখন ধুয়ে নিয়েছি, যেহেতু আলুর মধ্যে প্রচুর বালি থাকে, তো তার জন্য হচ্ছে আলুগুলি ফার্স্ট আমি রান্না মানে কাটার আগে ধুয়ে নিই। তারপরে এই যে কাটতে বসে গেছি। কাটতে বলতে শুধু ছুলবো, আর কিছু করবো না। তারপর কড়া করে ভেজে তারপরে রান্না করবো কষিয়ে একদম। যাই হোক, চলো যতটা আলু খোসা ছাড়ে, মানে যতটা ছাড়াতে পারি। তো আলুগুলি ছাড়ানোর পর আলুগুলি ভালো করে ধুয়ে নিয়েছি। তারপরে এই যে কড়াই গরম হয়েছে, তেলে ধোয়া উঠছিলো, তারপরে আলুগুলি সব দিয়ে দিচ্ছি। এখন এই আলুগুলিকে নুন দিয়ে একটু ভালো করে ভেজে নেব। আর আমার না যে কোনো কিছুতে আলু দিতে গেলে না, আমার আলুটা কড়া করে লাল লাল না ভাজলে না আমার ঠিক মনে হয় কি ভালো লাগে না তরকারিটা এরকম। দেখো, আলুগুলি একদম লাল লাল করে ভেজে নিয়েছি। আর কয়েকটা আলু দেখে এক সাইড হয়েছে আর এক সাইড ভাজা হয়নি, তো সেগুলো আরেকটু ভেজে নেব। তোমাদের সাথে শেয়ার করে আলুর দমটা কীভাবে করব। তো আলুগুলি তো নুন দিয়ে ভেজে নিয়েছিলাম। আমি আলু ভাজার সময় কোনোদিনই হলুদ দিই না, কারণ আলু আমার শাশুড়ি মা বলে যে আলুর মধ্যে হলুদ দিয়ে দিলে না মনে হয় কি মানে হলদে হলদে হয়ে যায়, মনে হয় ভাজা হয়ে গেছে, কিন্তু তারপর আলু ভাজা হয় না। তো ওই জন্য নুন দিয়ে আলুটা ভাজাটাই ভালো হয়। মশলা কষানোর সময় হলুদ দিয়ে দিলে অসুবিধা হবে না। যাই হোক, অনেকটা তেল হয়ে গেছে, আলু ভাজার তেল তো কালকেও রান্না করতে পাবো, মানে আষ্টে গন্ধ তো ছাড়াবে না আলু ভাজার তেল, ওই জন্য তেল তুলে রাখলাম, প্রচুর তেল হয়ে যাবে। তারপরে দিয়ে দিলাম এই যে গোটা গরম মশলা, লবঙ্গ, গোলমরিচ, তারপর হচ্ছে এলাচ, আর হচ্ছে দারচিনি। দেওয়ার পর এই যে মশলাটা দিয়ে দিলাম যেটা আমি করেছিলাম। এর মধ্যে 2 কোয়া রসুন দিয়েছি, আর হচ্ছে জিরা, আদা, লঙ্কা আর টমেটোর মধ্যে পেস্ট করে দিয়েছিলাম। আর 2-3 পিস টমেটো ছিল সেটা দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম এই যে ছাড়ানো কড়াইশুঁটি ধুয়ে রেখেছিলাম, এই কড়াইশুঁটিটা। এইটাকে এখন ভালো করে কষিয়ে নেবো তেল ছাড়া অবধি। আর একটু দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। চলো এখন এটাকে ভালো করে কষিয়ে নিই যতক্ষণ না তেল ছাড়ে সাইডে। তো যাই হোক, আমি না জানো তো আরও মোটামুটি 3-4 বছর আগে না আমি এত ভালো রান্না, মানে আমার মনে হয় আমি এখন একটু ভালোই রান্না করি, কিন্তু 3-4 বছর আগে না আমি রান্না করতে পারতাম না। নুন হতো না, আমি তো নুন একটু কম খেতাম, তো নুন হতো না। কি প্রবলেম হতো, হাজব্যান্ডের খেতে ভীষণই প্রবলেম হতো। তারপরে দেখলাম এখন ইদানিং 2-3 বছর ধরে আমি একদম মোটামুটি রান্নাটা করতে পারি। যাই হোক, কতটা টেস্টি হয় সেটা তো আমার হাজব্যান্ডই বলতে পারবে, বা যারা আমার হাতে রান্না খেতে ভালোবাসে, মানে আমার হাজব্যান্ড আর যারা আমার হাতে রান্না খেয়েছে তারাই বলতে পারবে কতটা কি করতে পারি এখন। যাই হোক, এদিকে দেখো কষানো হয়ে গেছে। তারপরে আমি আঁচ কমিয়ে ঢাকা দিয়ে একটু জল দিয়ে ফুটিয়েছিলাম, আর ওঠানোর আগে একটু কাসুরি মেথি দিয়েছিলাম। তার মধ্যে এই যে পরোটা আর আলুর দম, মানে কড়াইশুঁটি নতুন আলুর দম। চলো খাওয়া দাওয়াটা সেরে নিই। ভিডিওটা কেমন লাগলো প্লিজ তোমরা কমেন্ট করে জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।